জাতিসংঘ খাদ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর 5 প্রস্তাব, বৈশ্বিক সংকট উত্তরণে বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় বেড়েছে রক্তের চাহিদা, অপ্রয়োজনীয় প্লাটিলেট কিট ব্যবহার কমানোর পরামর্শ। শিগগিরই শুরু হচ্ছে পদ্মা সেতু জাদুঘর নির্মাণ, পরিবেশ ও জীববৈচিত্র্যের ইতিহাস জানবে নতুন প্রজন্ম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এখন লিটল বাংলাদেশ, আড্ডা গল্পে প্রতিনিয়ত আবহমান বাংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড পরবর্তী বিশ্বে অর্থনৈতিক ও খাদ্য সংকট কাটাতে সম্মিলিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ইতালির রোমে জাতিসংঘ খাদ্য সম্মেলনের উদ্বোধনী আনুষ্ঠানিকতার বক্তব্যে সংকট উত্তরণের উপায় হিসেবে আধুনিক কৃষিতে বিনিয়োগ, জরুরি পরিস্থিতি মোকাবেলায় ফুড ব্যাংক স্থাপন সহ 5 দফা প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান। ইতালির রোম থেকে আরও জানাচ্ছেন ফারজানা শোভা। কোভিড পরবর্তী ভঙ্গুর অর্থনীতি, সেই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দুয়ে মিলে চরম অর্থনৈতিক দুরবস্থার মুখোমুখি পুরো বিশ্ব। তার সাথে উকি দিচ্ছে চরম খাদ্য সংকটের আভাস। এমন বৈশ্বিক বাস্তবতার মধ্যেই উত্তরণের পথ খুঁজতে ইতালির রোমে শুরু হলো জাতিসংঘের খাদ্য বিষয়ক সম্মেলন, যেখানে বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা সহ অংশ নিয়েছেন জাতিসংঘ সদস্যভুক্ত 77 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। উদ্বোধনী বক্তব্যের শুরুতে কেবলমাত্র মানুষের স্বার্থে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ সহ সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। To facilitate Russian food and fertilizer exports have been lifelines for global food security and global price stability. উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অপুষ্টি তীব্র আকার ধারণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন অন্তর্ভুক্তিমূলক ও টেকসই খাদ্য ব্যবস্থাপনা প্রবর্তন সবচেয়ে জরুরি। বৈশ্বিকভাবে 690 মিলিয়ন মানুষ এখনো অপুষ্টিতে ভুগছে, প্রায় 2 বিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা নেই এবং প্রায় 3 বিলিয়ন মানুষ সুষম খাবার থেকে বঞ্চিত। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট খাদ্য, সার, জ্বালানি ও আর্থিক সংকট বিশ্বজুড়ে ক্ষুধা ও অপুষ্টির সমস্যাকে ঘনীভূত করেছে। তবে পুষ্টিকর খাবার সংগ্রহের অক্ষমতার জন্য কৃষি ও খাদ্যপণ্যের মূল্য একমাত্র প্রতিবন্ধকতা নয়, এজন্য প্রয়োজন সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই খাদ্য ব্যবস্থাপনা প্রবর্তন। বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের সামনে 5টি প্রস্তাবনা তুলে ধরেন শেখ হাসিনা। বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে আমি 5টি প্রস্তাবনা পেশ করতে চাই। জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে ব্ল্যাক সি গ্রেইন ডিলকে চালু রাখার পাশাপাশি খাদ্য ও সার রপ্তানির বিধিনিষেধগুলো তুলে নেওয়া সহ যে কোনো বাণিজ্য বাধা অপসারণের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। 3 দিনের এই সম্মেলনে পারস্পরিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংকট উত্তরণের নতুন পথ তৈরির প্রত্যাশা জানান বিশ্ব নেতারা। কোভিড পরবর্তী সময় এবং চলমান যুদ্ধ পরিস্থিতিতে পৃথিবীতে বৈষম্য কমিয়ে সবার জন্য মৌলিক অধিকার ও সমান সুবিধা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের খাদ্য সম্মেলনে বাংলাদেশের উন্নয়ন মডেল তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বিশ্ব নেতাদেরকে একযোগে কাজ করার কোনো বিকল্প নেই। ফারজানা শোভা, 21 টেলিভিশন, রোম, ইতালি। এদিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO সদর দফতরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় বিকেলে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতরে ডি ভবনের 2য় ফ্লোরে এই কক্ষ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কিউ দঙ্গিও। বাংলাদেশের কৃষি খাতে সবুজ বিপ্লবের সূচনা করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে কক্ষটি প্রতিষ্ঠা করা হয়। সে সময় প্রধানমন্ত্রী বলেন, তার দেশ জাতিসংঘ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতরের ভেতরে এক খণ্ড বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশের জনগণকে শোষণ, দারিদ্র্য, ক্ষুধামুক্ত করা বঙ্গবন্ধুর সারা জীবনের সংগ্রাম ছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে চেয়েছিলেন যে বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ, সেভাবে আমরা দেশকে গড়ে তুলতে চাই। এবং আমরা সবসময় এটাই চিন্তা করেছি, কারো কাছে হাত পেতে চলবো না, নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব, নিজেদের খাদ্য চাহিদা পূরণ করব, প্রয়োজন উদ্বৃত্ত আমরা বিদেশে পাঠাবো। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, সেই সাথে বেড়েছে রক্তের চাহিদা। একই সঙ্গে প্ল্যাটিলেট কিটের সংকট দেখা দিয়েছে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে। তবে রোগীর স্বজনরা অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ায় প্ল্যাটিলেটের অপ্রয়োজনীয় ব্যবহার বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই অবস্থায় পর্যাপ্ত পানি, তরল পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি সচেতনতার পরামর্শ তাদের। রিপোর্ট মানিক শিকদারের। দিদার হোসেনের 18 বছর বয়সী সন্তান ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছেলে রিমনের রক্তের প্লাটিলেট কমেছে, তাই সকাল থেকে বিভিন্ন ব্লাড ব্যাংক ঘুরে অবশেষে পেয়েছেন রক্তের সন্ধান। 10,000 নেমে আসছে, যেভাবেও আপনারা ডোনার দেখেন, প্লাটিজম লাগবে। এই যেমন বিভিন্ন জায়গায় ফোন দিছি, ফোন দেওয়ার পরে ছেলের বন্ধুরা, আমি যেখানে চাকরি করি আমার স্যারে বিভিন্ন ডোনার আইনা এখানে ব্লাড দিছে। দিদারের মতো আরও অনেকেই এই ব্লাড ব্যাংকে এসেছেন প্লাটিলেট সংগ্রহের জন্য। অনেকেই সামাজিক মাধ্যমে জানাচ্ছেন রক্তের আবেদন। তৎক্ষণিক দরকার, কিন্তু আমরা পাওয়া যাচ্ছে না আর কি, সময় লাগতেছে 4 ঘন্টা 3 ঘন্টা, এটাই সমস্যা বেশি। ওই মগবাজারে ক্লিনিকে নিছি, ওইখানে ভালো চিকিৎসা পাই না, শুধু 1,20,000 টাকা রেখে দিছে। প্লাটিনের এখন 46,000 আছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের এই ব্লাড ব্যাংকে অন্যান্য সময়ের তুলনায় রক্তের চাহিদা বেড়েছে প্রায় 4 গুণ। চাহিদা অনুযায়ী প্লাটিলেট সরবরাহ সম্ভব হচ্ছে না। সন্ধানী রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন হাসপাতালেও রক্তের সংকট দেখা দিয়েছে। স্বাভাবিক সময়ে 60 ব্যাগ বা 70 ব্যাগ প্লাটিলেটের ডিমান্ড পেতাম, এখন সেটা 270-280ও ক্রস করে গেছে আমাদের এখানে। তো স্বাভাবিকভাবে চাহিদাটা অনেক বেশি, ভিড়টাও অনেক বেশি। সময় মতো আমরা সরবরাহ করার চেষ্টা করছি, সময়টা কখনো কখনো একটু বেশি হয়তো লেগে যাচ্ছে। সাধারণত ডেঙ্গু জ্বর জটিল রূপ নিলে বা রক্তক্ষরণ দেখা দিলে সেটাকে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলা হয়। পাশাপাশি যদি রক্তচাপ কমে যায়, হৃদস্পন্দন বাড়ে বা রক্তে হিমোগ্লোবিন স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যায়, তবেই রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। তবে চিকিৎসকরা বলছেন প্লাটিলেট নিয়ে রোগীদের মধ্যে বিভ্রান্তি আছে। প্লাটিলেট কমে গেলেই রক্ত নিতে হবে এমনটা নয়। প্লাটিলেট কমে গেলেই প্লাটিলেটের প্রয়োজন, এটা একেবারে ভুল ধারণা, যেটি আতঙ্ক নিজেরা তৈরি করে তারাই বিভিন্ন প্রতিষ্ঠানে ছোটাছুটি করতেছেন এবং তারাই প্লাটিলেটের জন্য আওতার শুরু করছেন। গাইডলাইনটি বলে রোগীর প্লাটিলেট এই রোগে কমবে, এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং ডেঙ্গুর প্রত্যেকটা রোগীরই কমবে, কিন্তু প্রয়োজন হবে কিনা সেটা হচ্ছে অবজারভেশনের উপরে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে সুষম খাবারের পাশাপাশি তরল খাবার খাওয়ানো এবং আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। পানি শূন্যতা না হয় যেন আমরা পর্যাপ্ত তরল খাবারের জন্য বলি, বা প্রয়োজন মুখে বিশেষত ওর স্যালাইন যেটা মুখে খাওয়ার, এটা বেশি খেতে হবে। যে কোনো তরল খাবার, ডাব, শরবত বেশি করে খাওয়া যাবে। তারপরে যদি প্রয়োজন হয় আপনাকে স্যালাইন নিতে হবে, সেই স্যালাইনটি অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ। ডেঙ্গু হলেই প্লাটিলেট নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন চিকিৎসকরাই নির্ধারণ করবেন একজন রোগীর প্লাটিলেট লাগবে কি লাগবে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শিগগিরই শুরু হচ্ছে পদ্মা সেতু জাদুঘর ভবন নির্মাণ কাজ। এরই মধ্যে ভবনটির নকশা চূড়ান্ত করেছে সেতু বিভাগ। পদ্মা সেতু, প্রাণী জাদুঘর ও সেতু তৈরির উল্লেখযোগ্য উপকরণ আর ইতিহাসের সবকিছু স্থান পাবে এই জাদুঘরে। রিপোর্ট করেছেন মামুন নুরুন নবী, ছবি তুলেছেন মামুন মোল্লা। পাখি, মাছ, শামুক, ঝিনুক, চিংড়ি, কাঁকড়া, সাপ, বেজি, প্রজাপতি, পোকামাকড়। শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, এর নির্মাণের সাথে সাথে এই পদ্মার অববাহিকার আশপাশের এলাকাগুলোতে যে প্রাণী বৈচিত্র্য রয়েছে সে
দেওয়া হয়েছে। আমরা পদ্মা সেতু এবং পদ্মা নদীর আশেপাশে যে জেলাগুলো আছে এখান থেকে মূলত কালেকশন করেছি। এর বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও বিশেষ করে বন্যপ্রাণী যেসব মারা গিয়েছে এবং আমরা খবর পেয়েছি, আমরা চেষ্টা করেছি এর সাথে সাথে সেগুলোও রেখে দিয়েছে। পদ্মা নদী এবং এর আশেপাশে অঞ্চলে চলতো যেসব নৌকা, এই নৌকাগুলোর কিছু মডেল রাখা হয়েছে। মজার বিষয়, একটা প্রাণীও জীবন্ত অবস্থায় সংগ্রহ করা হয়নি। মৃত প্রাণী এনে ভেতরে শক্ত অবয়ব দিয়ে উপরের অংশ রাসায়নিক দিয়ে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। বডি বানানোর পরে তারপর আমরা বডির সাথে এটা চামড়াটা বসাই দিই, বসাই দেওয়ার পরে ফাইনালি আর কি আমরা এটাকে যেভাবে ন্যাচারে থাকে ওভাবে দাঁড় করানোর চেষ্টা করি। বড় অবকাঠামো নির্মাণ হলে তার প্রভাব পড়ে জীববৈচিত্র্যে। এসব বিবেচনায় রেখেই পদ্মা সেতু এলাকায় ইলিশ, কচ্ছপের প্রজনন, অন্যান্য প্রাণীর অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। জাদুঘরের এই সংরক্ষণ ভবিষ্যতে মূল্যায়ন ও তুলনায় হবে সহায়ক, মত বিশেষজ্ঞদের। বাংলাদেশে প্রথম একটা প্রকল্পের আওতায় একটা অভয়ারণ্য করা হয়েছে। এই এরিয়ার ভিতরে অসময়ে মাছ ধরা, তারপরে এগ্রিকালচার, এইগুলো নিয়ন্ত্রণ করা হবে। প্রাণী জাদুঘর আর পদ্মা সেতু নির্মাণের যন্ত্রপাতি, সরঞ্জাম ও সেতু তৈরির ইতিহাস, বিবর্তনের গল্প এক ছাদের নিচে নেওয়া হবে। বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছে, যে কনস্ট্রাকশনের যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কিছু কিছু জিনিস ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ওখানে রাখতে চাই। শীঘ্রই ঠিকাদার নিয়োগ করে নির্মাণ কাজ এগিয়ে নেবার প্রস্তুতি চলছে বলেও জানান সেতু সচিব। জাদুঘরের আমরা ডিজাইন ফাইনাল করে ফেলেছি এবং স্থান নির্বাচনও হয়ে গিয়েছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। সুপারি পাতার খোল থেকে তৈরি হচ্ছে থালাবাটি। বৈচিত্র্যময় এসব জিনিসের চাহিদা তৈরি হয়েছে দক্ষিণাঞ্চলে, হচ্ছে কর্মসংস্থানও। পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সুপারি গাছের পাতার খোল হয়ে উঠেছে পরিবেশ বান্ধব তৈজসপত্র ও বাসনকোসন তৈরির কাঁচামাল। আর এসব তৈরি করছেন পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আকরাম হোসেন নামের এক উদ্যোক্তা। ইতোমধ্যেই নান্দনিক পণ্য দেশের দক্ষিণাঞ্চলে সাড়া ফেলেছে। তার কারখানায় দৈনিক উৎপাদন হচ্ছে 700 থেকে 800 থালাবাটি। কর্মসংস্থান হয়েছে বেশ কিছু মানুষের। এখানকার পণ্য যাচ্ছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও। কারেন্ট যদি সার্ভিস ভালো পাই তাহলে আমরা প্রতিদিন 800 মাল বের করতে পারি। আর এখানে কাজ করি ধরেন আমাদেরও অনেক পরিবারে অনেক একটু আয় হয়। মেশিনের প্রচুর মানে অর্থের দরকার, তো এর জন্য যদি কোনো আর্থিক সাহায্য পাওয়া যায় সরকার থেকে তাহলে আমরা একটু উপকৃত হব। আমার নিজের এই জায়গা আছে, ওখানে আমি একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি করব। আমি এখানে আমার স্বামীর সহযোগিতা করি, আমি এই কারখানাটিতে কাজ করি। পিরোজপুর জেলায় প্রচুর সুপারি উৎপাদন হয়, তাই কাঁচামালের যোগান ভালো। উৎপাদিত পণ্যের চাহিদাও ব্যাপক। উদ্যোক্তা প্রতিষ্ঠান জানায় বিনিয়োগ বাড়ানো সম্ভব হলে উৎপাদিত পণ্য রপ্তানিও সম্ভব। শুধু ঢাকাতেই না, আমাদের এলাকাতে বরিশাল বা আমার গ্রাম অঞ্চলের বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে এগুলো নিচ্ছে এবং এটা দিয়ে হ্যান্ডিক্রাফট তৈরি হচ্ছে। আমার এলাকার অনেক মেয়েরা এটাকে রং তুলি দিয়ে আর্ট করে ওয়াল ম্যাট হিসাবে ব্যবহার। সুপারি পাতার খোলের তৈজসপত্র তৈরিতে আগ্রহী অনেকে। উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিক। একটা ডাইসের মূল্য প্রায় 9 লক্ষ টাকার মতো পড়ে। অনেক উদ্যোক্তা দেখে আগ্রহী হচ্ছেন। আমরা এই পরিবেশ বান্ধব শিল্পটি গড়ে তোলার জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, সরকার নীতি সহায়তা দিলে খাতের সম্ভাবনা কাজে লাগানো সহজ হবে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শেষ করছি যুক্তরাষ্ট্রে একখণ্ড লিটল বাংলাদেশের খবর দিয়ে। নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ রাস্তা 73rd স্ট্রিটের নাম পাল্টে হয়েছে বাংলাদেশ সড়ক। বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসকে এখন ডাকা হয় লিটল বাংলাদেশ নামে। যুক্তরাষ্ট্র ঘুরে এসে একখণ্ড বাংলাদেশের নেপথ্যের কাহিনী তুলে ধরেছেন অখিল পোদ্দার। নিউ ইয়র্কে লিটল বাংলাদেশ নামে পরিচিত জ্যাকসন হাইটস, যেখানকার আড্ডায় প্রতিনিয়ত উঠে আসে বহমান বাংলা। বইমেলা থেকে বর্ষবরণ কিংবা গান কবিতায় বাংলাদেশকে স্মরণ, সবই এই জ্যাকসন হাইটসে। পক্ষে বিপক্ষের রাজনীতি, নিজেদের মধ্যে সমালোচনা, পাল্টা সমালোচনা, তাও এই জ্যাকসন হাইটসে।
সব মিলে প্রবাসী বাংলাদেশির দিন রাত্রির আড্ডায় জ্যাকসন হাইটসের ৭৩ এভিনিউ ভিনদেশীদের কাছেও বিশেষ পরিচিত। বাংলাদেশিরা যদি ভোট দেয় তারা জিততে পারে, বাংলাদেশিরা ভোট না দিলে তারা অনেক জায়গাতে হেরে যায়। এই জন্য তারা এখন বাংলাদেশি কমিউনিটিকে অনেক বেশি সমীহ করে। সেই অবদানের কারণেই আজকে বাংলাদেশিদের যে প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে 73rd স্ট্রিটে বাংলাদেশি স্ট্রিট আমরা পেয়েছি। আমাদের তো মন তো আমরা বাংলাদেশেই থাকি, সো যদি একটা স্ট্রিট হয় বাংলাদেশের নামে, তো ওটা তো আমাদের জন্য একটা ফিলিংস যে না আমরা বাংলাদেশেই আছি। দীর্ঘ দাবির প্রেক্ষিতে জ্যাকসন হাইটসের সেই রাস্তার নাম পাল্টে গেছে। আমেরিকান সরকারের নথিপত্রে এর নাম এখন বাংলাদেশি স্ট্রিট। যারা প্রবাসীরা আছে তারা চেষ্টা করি বাঙালি ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য নিউ ইয়র্ককে এবং আমেরিকাবাসীকে আমাদের বাংলাদেশকে পরিচিতি দেওয়ার জন্য এটা করে থাকি। বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন, মুক্তধারা ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে সাহিত্য, সংস্কৃতি আর রাজনীতিকরা সম্মিলিতভাবে এই দাবি তুলেছিলেন। সঙ্গে ছিলেন সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণন। আমরা এটি করতে সমর্থ হয়েছি, এর পিছনে যাদের অবদান রয়েছে আমাদের মেয়রের প্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণনকে। তিনি একমাত্র প্রথম উদ্যোগী হয়ে বাংলাদেশ স্টেট নামকরণ করে এবং এটিকে পাশ করা, যেটা আমাদের জন্য একটি মাইলস্টোন। আমরা ভীষণভাবে আপ্লুত, অনুপ্রাণিত হয়েছি এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তা আমাদের এই অর্জন আরও হবে ভবিষ্যতে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নামে গুরুত্বপূর্ণ রাস্তার নাম হওয়ায় প্রবাসে নিজেদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করেন অভিবাসীরা। বিদেশের বুকে এবং বাংলাদেশের নামটা সব পৃথিবীর সব জায়গায়, সব ক্ষেত্রে, সব মানুষের কাছে ছড়িয়ে যাক, এটাই আমাদের কামনা। নিউ ইয়র্কের লিটল বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের রাস্তার নাম পাল্টে হয়েছে বাংলাদেশি স্ট্রিট। সিটি কর্পোরেশনের নথিপত্রে রীতিমতো শোভাও পাচ্ছে এই সড়কের নাম। এই আন্দোলনের নেপথ্যে কাজ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, বাংলাদেশি স্ট্রিট, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ খাদ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর 5 প্রস্তাব, বৈশ্বিক সংকট উত্তরণে বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় বেড়েছে রক্তের চাহিদা, অপ্রয়োজনীয় প্লাটিলেট কিট ব্যবহার কমানোর পরামর্শ। শিগগিরই শুরু হচ্ছে পদ্মা সেতু জাদুঘর নির্মাণ, পরিবেশ ও জীববৈচিত্র্যের ইতিহাস জানবে নতুন প্রজন্ম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে থাকুন।